ব্যবসার কাজে শহর থেকে ফিরছিলাম। রাত 10টা মতন বাজে। নতুন কেনা গাড়িটা আমি নিজেই চালাই। সেই দুপুরে দুটো খেয়েছিলাম। তারপর থেকে কাজের চাপে আর খাওয়ার কথা মনেও পড়েনি। এখন খিদেও পাচ্ছে খুব। একটু সামনেই একটা ভাতের হোটেল আছে, সেখানে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে কিছু খেয়ে নেব। হোটেলের সামনে এসে দাঁড়াতেই নাকে এলো খাবারের লোভনীয় গন্ধ। যাওয়ার সময় এই হোটেলটা দেখে গিয়েছিলাম। আমার শহরের বড় বড় হোটেলে খেতে একদমই ভালো লাগে না। অনেক লোক, ক্যাচামেচি, এইসব হলে খাবারের স্বাদটা ঠিক মতন অনুভব করা যায় না। আর এই হোটেলটা বেশ নির্জন জায়গায়, তাই ভেবেছিলাম ফেরবার সময় এই হোটেল থেকে খেয়ে যাব। কিন্তু ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে সেটা তখনও বুঝতে পারিনি। যাই গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখলাম ছোটোখাটো হলেও বেশ পরিপাটি করে গোছানো হোটেলটা। পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ। সামনে কাউন্টারে একটা মেয়ে বসে আছে। সেখানে গিয়ে বললাম, ভাত পাওয়া যাবে? যাবে স্যার। ভাতের সঙ্গে কি নেবেন? আমাদের কিন্তু সব নিরামিষ আইটেম। জানি। পনির হবে? হবে স্যার। আচ্ছা ঠিক আছে, দিন। অর্ডার করে আমি ওয়াশরুমে গেলাম হাত মুখ ধোবার জন্য। বেসিনটা চালিয়ে হাত ধুচ্ছি, হঠাৎ দেখলাম বেসিন থেকে জলের বদলে বেরিয়ে আসছে রক্ত। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, রক্ত, রক্ত! সাথে সাথে সে মেয়েটা দৌড়ে এলো সেখানে। কি হয়েছে স্যার? কি হয়েছে? আপনাদের বেসিন থেকে রক্ত বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন না? কোথায় রক্ত? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? এই দেখুন কত রক্ত। বলেই যেই বেসিনের দিকে দেখাতে গেছি, দেখলাম সেখানে কোনো রক্ত নেই, সব ঠিকঠাক। বেসিন দিয়ে কল কল করে বেরোচ্ছে পরিষ্কার জল। আই এম সরি, আমারই বোধহয় ভুল হয়েছে। ইটস ওকে স্যার, আপনি টেবিলে যান, আমরা খাবার সার্ভ করে দিচ্ছি। ওকে। আমি টেবিলে এসে বসলাম। একজন লোক এসে খাবার দিয়ে গেল। এক থালা গরম ভাত, বাটিতে ডাল, একটা সবজি আর পনিরের তরকারি। খাবারের গন্ধটা বেশ সুন্দর, নিশ্চয়ই রান্নাটাও খুব ভালো হয়েছে। আমি ডালের বাটি থেকে ডাল ঢালতে যাব বলে যেই বাটিটার দিকে তাকিয়েছি, হঠাৎ দেখলাম বাটিতে ডাল কোথায়? সেখানে ডালের বদলে রয়েছে তাজা এক বাটি রক্ত। খাবারের প্লেটের দিকে চোখ পড়তেই দেখলাম খাবারের বদলে প্লেটের ওপরে রয়েছে কাঁচা মাংস। আমি ভয়ে আবার চেঁচিয়ে উঠলাম, কে আছেন? ওয়েটার, ওয়েটার! মেয়েটা এগিয়ে এলো। কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? আপনি দেখতে পাচ্ছেন না কি হয়েছে? কি সব দিয়েছেন? বাটি ভর্তি রক্ত, থালা ভর্তি কাঁচা মাংস, এগুলো কি মানুষে খায়? এইসব কি বলছেন আপনি? আমাদের এই হোটেল সম্পূর্ণ নিরামিষ। আর আমি আপনাকে রক্তই বা দিতে যাব কেন? ভালো করে দেখুন, প্লেটে খাবারই রয়েছে, কাঁচা মাংস না। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি এমন করছেন কেন? কি হচ্ছে এসব আমার সাথে? আর কেনই বা আমি সব জায়গায় রক্ত দেখতে পাচ্ছি? হঠাৎ আমার চোখ গেল কোণার দিকে টেবিলে বসে থাকা একটা লোকের দিকে। লোকটার চেহারা বিভৎস, তার মুখ দিয়ে ঝরে পড়ছে রক্তের ধারা। আর সেই বিভৎস চেহারার মানুষটা আমার দিকেই যেন তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে আমাকে কিছু বলতে চায়। এখানে আর এক মুহূর্তও না, আমি কোনো রকমে চেয়ার ছেড়ে উঠেই বেরিয়ে এলাম হোটেলটা থেকে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে সোজা চলে এলাম সেই জায়গা থেকে। হ্যালো সতীশ, আজকেও আবার? কি বলছো? আবারও? হ্যাঁ, আবারও রক্ত, কাঁচা মাংস। এরকম রোজ হতে থাকলে তো এই হোটেল চালানো মুশকিল হয়ে দাঁড়াবে। তুমি চিন্তা করো না, আমি আসছি কালকেই। হ্যাঁ, তাই এসো, না হলে আমি একা একা সামলাতে পারছি না। আপনি চিন্তা করবেন না,
আপনার মেয়ের ওপরে যে আত্মাই ভর করুক না কেন, তাকে টেনে বার করবার দায়িত্ব সমরেশ মুখার্জির। তাহলেই আমি নিশ্চিন্ত হই স্যার। সেই আত্মা আমার মেয়েটাকে একেবারে শেষ করে দিচ্ছে। আপনি দয়া করে কালকেই আসুন স্যার। ঠিক আছে, আমি কালকেই যাব। আপনি আমাকে ঠিকানাটা পাঠিয়ে দিন। আপনি বাগদা রোড ধরে ধর্মপুর আসলেই হবে। ধর্মপুর বাজারের ওপরেই আমার বাড়ি, নিশিকান্ত রায়। ওই নাম বললে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি কালকেই। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। পরের দিন সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম ধর্মপুরের উদ্দেশ্যে। আমি পেশায় এবং নেশায় একজন স্পিরিচুয়ালিস্ট। অশরীরী আত্মা নিয়ে গবেষণা আমার কাজ, যেগুলোর বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আমার কাজ বিজ্ঞানের সাথে সুপার ন্যাচারাল পাওয়ারের একটা কম্বিনেশন ঘটানো, আর তাতে আমি 70% সাকসেসফুলও বলা যায়। এখনও এমন অনেক অতিপ্রাকৃত শক্তি আছে যা থাকে আমাদের চারপাশেই, কিন্তু যাকে বশে আনা কঠিন। আরও অনেক বেশি সাধনা লাগবে তার জন্য। বাগদা রোডে ঢুকে একটা হোটেলের দিকে চোখ পড়তেই গাড়িটা থামালাম। কিছু খেয়ে নেওয়া দরকার, খিদে পাচ্ছে খুব। হোটেলের ভেতরে ঢুকে রিসেপশনে গিয়ে বললাম, একটা সবজি ভাত দেবেন। অর্ডার করে একটা টেবিলে এসে বসলাম। আর তারপরেই পকেটে হাত দিয়ে দেখলাম ফোনটা গাড়িতে ফেলে এসেছি। উঠে বেরিয়ে গেলাম সেটা আনবার জন্য। এ কি, উনি গেলেন কোথায়? হাত মুখ ধুতে গেছেন হয়তো। খাবারটা টেবিলের ওপর রেখে যেই সামনে তাকিয়েছি, অমনি আমার পিলে চমকে উঠল ভয়ে। এ এ কাকে দেখছি আমি সামনে? না না না! আমার চিৎকার শুনে মল্লিকা ছুটে এলো। কি হয়েছে সতীশ? কি হয়েছে? এ কি? ওরে বাবা, এ কে? এ কি করে হয়? তুই তো মারা গেছিস আজ থেকে 4 বছর আগে। মারা গেছি না তুই মেরে ফেলেছিস? সতীশ, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আমাকে ক্ষমা করে দে দাদা, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? তোকে ক্ষমা করা যায় না। ইনি তোমার দাদা? সতীশ, তুমি খুন করেছো এনাকে? হ্যাঁ, ও খুন করেছে। শুধু আমাকে না, আমার স্ত্রীকেও। ও নিজের হাতে খুন করেছে, শুধুমাত্র সম্পত্তির জন্য। ওকে ছেড়ে দে সতীশ, ও লেগে যাবে। তোর সম্পত্তি চাই তো? ঠিক আছে, লিখে দিচ্ছি। সব সম্পত্তি আমি তোর নামে লিখে দিচ্ছি, তুই ওকে ছেড়ে দে। মুখে বললে তো হবে না, আগে ওই পেপারটায় সাইন করো, তারপরে তো আমি বৌদিকে ছাড়বো। বেশ, ঠিক আছে, নে সই করে দিলাম। এবার তো ছাড়। পাগল, ছেড়ে দিলে তুই তো বাইরে গিয়ে পুলিশকে সব জানিয়ে দিবি। আমি কি তোকে চিনি না ভেবেছিস? তাই তোদের ছাড়া চলবে না। কথায় বলে না, শত্রুর শেষ রাখতে নেই। না! আমার চোখের সামনে আমার স্ত্রী ছটফট করতে করতে মরে গেল, তা আমি সহ্য করতে পারলাম না। আমিও হার্ট ফেল করে মারা গেলাম সাথে সাথে। আজ আমার দিন সতীশ, আজ আমি প্রতিশোধ নেব। তুই যেমন আমার চোখের সামনে আমার স্ত্রীকে মেরেছিলি, আমিও তেমন তোর চোখের সামনে তোর স্ত্রীকে মারব। আপনজন হারানোর যন্ত্রণা কেমন হয় তুই এবার তা বুঝবি। না, আমার অপরাধের শাস্তি আমার স্ত্রী কেন পাবে? ওকে কিছু করো না। না, এ কি, কে থামালো আমাকে? কার এত বড় দুঃসাহস? কে? আমি ডক্টর সমরেশ মুখার্জি। আমি থাকতে তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। দাদা দাদা, আমাদের বাঁচান, ও আমাদের মেরে ফেলবে। ভয় নেই, আমি বাইরে থেকে সব শুনেছি। ভয় পেও না, ও কিচ্ছু করতে পারবে না। তুই সরে যা, আমাকে প্রতিশোধ নিতে দে, না হলে
আমি মুক্তি পাবো না, আর ওর মতো জানোয়ারের বেঁচে থাকবার কোনো অধিকার নেই। আমি জানি ও অন্যায় করেছে, কিন্তু ওকে শাস্তি দেবে আইন। আইন? সেদিন কোথায় ছিল তোদের আইন, যেদিন আমার চোখের সামনে আমার স্ত্রীকে ও খুন করলো? কত স্বপ্ন ছিল আমাদের। এই হোটেলটা আমরা দুজন মিলে তিলে তিলে গড়ে তুলেছিলাম। বিয়ের 7 বছর পরও আমাদের কোনো সন্তান হয়নি, তাই সন্তানের আশা আমরা ছেড়েই দিয়েছিলাম। আমরা এই সতীশকেই নিজেদের সন্তানের মতো বড় করে তুলেছি, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। ভেবেছিলাম একদিন সবকিছু ওর নামেই লিখে দেব। দাদা, তুই চুপ কর। তুই আমাকে দাদা বলে ডাকবি না। আমি তোর মুখে দাদা ডাক শুনতে চাই না। আমি একটা রুদ্রাক্ষ নিয়ে তাতে প্রেত মুক্তির মন্ত্র জপলাম, তারপর সেটা ছুড়ে দিলাম তার গায়ে। সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল। মুক্তি লাভ করে সে যাত্রা করেছে অনন্তের পথে। সতীশের স্ত্রী সতীশের নামে থানায় গিয়ে অভিযোগ জানায়। বিচারে সতীশের যাবজ্জীবন কারাদণ্ড হয়।